হ্যালো আমার মিষ্টি ভাই বোনেরা, কেমন আছো তোমরা? তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাও তোমরা কেমন আছো এবং তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো। আমি তোমাদের শীর্ষেন্দু স্যার, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও ক্লাস 11-এর সেম 1-এর। আজকে আমরা প্রথম গল্প পড়তে চলেছি, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে রিটেন বাই আর.কে নারায়ণ। তোমরা যারা সদ্য মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ উঠলে, তোমাদের কিন্তু এবার থেকে সেমিস্টার সিস্টেমে কিন্তু পরীক্ষা দিতে হবে। প্রতি 6 মাসে কিন্তু একটা তোমাদের সেমিস্টার থাকবে এবং তার ভিত্তিতে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। তোমাদের অনেকে হয়তো ইংরেজিতে ভালো পেয়েছো, আবার অনেকে হয়তো নাম্বার তোমরা ভালো পাওনি, কিন্তু এই যে সেমিস্টার পদ্ধতি কিন্তু তোমাদের জন্য একটা সুযোগ করে দিয়েছে ভালো নাম্বার তোলার এবং ভালো করে পড়ার। তোমাদেরকে কিন্তু এখন থেকে ভালো করে পড়তে হবে, তা না হলে কি হবে, লাস্টে গিয়ে কিন্তু তোমরা মুখ থুবড়ে পড়ে যাবে। তাই তোমাদেরকে পড়াটা এখন থেকে ভালো করে স্টার্ট করো, দেখবে তোমরা এন্ড অফ দ্য টার্ম তোমরা কিন্তু দেখবে ভালো রেজাল্ট করছো এবং তোমরা অবশ্যই করবে ভালো রেজাল্ট। শুধু কি তোমাদেরকে একটু আমার কথা শুনে চলতে হবে এবং আমি তোমাদেরকে এইটুকু গ্যারেন্টি দিতে পারি যে তোমরা যদি আমার কথা শুনে চলো, মেনে চলো এবং নিজে থেকে একটু পরিশ্রম করো, তুমি অবশ্যই কিন্তু 40-এ 40 পাবে, একদমই পাবে। এবং তোমাদের এই প্রথম সেমিস্টারটা কিন্তু এমসিকিউ এর ভিত্তিতে হবে এবং সেকেন্ড সেমিস্টারটা সেইখানে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। আমি কিন্তু তোমাদের সিলেবাসের প্যাটার্ন, কোথা থেকে কি আসবে, কোন কোন বিষয় আমরা পড়ব, গ্রামার কি থাকবে, রাইটিং কি হবে, ঠিক আছে, যাবতীয় যা রয়েছে আমি কিন্তু সব তোমাদেরকে সিলেবাসের ভিডিওতে বলে দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি, এখনই কিন্তু সিলেবাসের ভিডিওটা মন দিয়ে দেখে নাও। এবং কি করবে তোমরা প্রত্যেকে কিন্তু আজকের এই ক্লাসে মন দিয়ে কিন্তু ক্লাস করবে। আমাদের এই ক্লাসের একটা চমক থাকে, কি চমক বলো তো, যে আমরা ক্লাস যতটুকু করাবো সেই ততটুকু অংশের মধ্যে আমরা কিন্তু কিছু এমসিকিউ প্রশ্ন দেই এবং আমরা দেখি যে কারা কারা সেই এমসিকিউ প্রশ্নের উত্তর সঠিকভাবে কমেন্টে লিখে জানাতে পারছে। এর ফলে কি হয় বলো তো, তোমরা ক্লাসটাকে মন দিয়ে তো অবশ্যই করো এবং তোমাদের এমসিকিউ গুলোও কিন্তু সেইখানেই অর্ধেক কিন্তু সলভ হয়ে যায়। আমরা আজকের এই ক্লাসে গল্পটা তো পড়বো, এটা একটা দারুণ মজাদার গল্প, সেটা তো পড়বই, কিন্তু তার সাথে সাথে কি জানবো, আমরা এই গল্পের লাইন বাই লাইন পুঙ্খানুপুঙ্খ ডিটেলস কিন্তু জানবো। এছাড়া জানবো আমরা প্রতিটা ওয়ার্ড মিনিং, ঠিক আছে, আমি ওয়ার্ড নোট তোমাদেরকে প্রোভাইড করে দিব, তোমরা কিন্তু সেটা খাতায় বা বইয়ে পাশে কিন্তু লিখে নিবে। এছাড়া কি জানবো, এছাড়া আমরা কিন্তু গ্রামাটিক নলেজ আমি তোমাদেরকে দিব, সেটা কিন্তু গ্রামাটিক কোথা থেকে কি গ্রামার আসতে পারে সেইগুলো কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিব, সেগুলোও কিন্তু তোমরা কি করবে, লিখে নিবে, মার্ক করে নিবে। বোঝা গেল? আমরা এবার তাহলে কি করব, সরাসরি ক্লাসে যাব। কিন্তু ক্লাসে যাওয়ার আগে আমাদের অনলাইন এবং অফলাইনের ব্যাচ কিন্তু ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা কি করবে বলো তো, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 7063619127 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট SMS করে দাও। তোমরা আমাদের এখানে ইংরেজি তো পাবেই, তার সাথে সাথে আর কি পাবে, তার সাথে সাথে দেখো বাংলা পাচ্ছ, এডুকেশন পাচ্ছ, সমাজতত্ত্ব পাচ্ছ, ইতিহাস পাচ্ছ, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, দর্শন, সংস্কৃত, এই সব সাবজেক্টও কিন্তু তোমরা আমাদের এইখানে পেয়ে যাবে। তো আর দেরি কেন, ঝটপট SMS করো, যুক্ত হয়ে যাও আমাদের সাথে। তো চলো আজকে আমরা কিন্তু সরাসরি তোমাদের ক্লাস 11-এর প্রথম যে গল্প সেই গল্পটা কিন্তু পড়বো। তো আর দেরি করব না, এবার কিন্তু আমাদেরকে ক্লাসে যেতে হবে। তো চলো, তোমরা রেডি কিনা? আমাদের ভাই বোনেরা অলওয়েজ রেডি থাকে ক্লাসের জন্য, তাই না? এবং আমাদের ভাই বোনেরা কি স্থির করেছে, এবার কিন্তু নাম্বারের ঝড় তারা তুলবে, তাই তো? তো চলো ক্লাসে যাওয়া যাক। দেখো, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আমি এখানে দেখতে পাবে তোমরা যে আমি বোর্ডে কিছু বোর্ড ওয়ার্ক করেছি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এখানে কি বলেছে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে কে লিখেছে, রিটেন বাই আর.কে নারায়ণ। এবার এই আর.কে নারায়ণ এই নামটা শুনেছ না তোমরা? ক্লাস 10-এ
কি ফাদার সেলফ পড়েছো না? ফাদার সেলফে কি ছিল? আর কে নারায়ণ সেই গল্পটা লিখেছিল। তাহলে এই আর কে নারায়ণ এর সম্বন্ধে কিন্তু আমাদেরকে জানতে হবে। এবার কিন্তু ওই একটু জানলাম যে গল্পের লেখককে, ঠিক আছে, বা তার জন্ম মৃত্যুটা কবে, ব্যাস ওইটুকু জানলে কিন্তু হবে না। এবার কিন্তু তোমরা আস্তে আস্তে বড় হচ্ছ, উঁচু লেভেলে কিন্তু যাচ্ছ, তাই কিন্তু এবার থেকে তোমাদেরকে কিন্তু এই গোটা যে কবির পরিচিতি এটাকে কিন্তু ভালো করে জানতে হবে। এবং এখান থেকে কিন্তু অনেক সময় দেখা গেছে যে প্রশ্নও দিয়ে দিয়েছে, তাই জন্য সবকিছু কিন্তু ডিটেলস আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, যতটুকু জানার দরকার আমরা কিন্তু ততটুকুই জানবো, অতিরঞ্জিত কিছু জানবো না। ঠিক আছে, তো চলো আগে আমরা জেনে নিই এই আর কে নারায়ণের ব্যাপারে। ঠিক আছে, এই আর কে নারায়ণের পুরো নাম কি তোমরা নিশ্চয়ই জানো, কি রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। তাহলে কি বললাম, আর কে নারায়ণের পুরো নাম রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। ওকে, তিনি জন্মগ্রহণ কবে করেছেন দেখো 10th অক্টোবর 1906 এবং তার মৃত্যু হয় 13th মে 2001। ঠিক আছে, এবার আমি বলেছিলাম না যে আমাদের যে ফাদার সেলফ পড়েছিলাম সেটা ফাদার সেলফ। তাহলে এই আর কে নারায়ণের সেই একটা প্রথম নোবেল, ফার্স্ট নোবেল বেরিয়েছিল। ঠিক আছে, ফার্স্ট ইম্পর্টেন্ট নোবেল বেরিয়েছিল, সেটা কি ছিল জানো? সেটা ছিল স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, 1935 সালে কিন্তু সেটা বের হয়। আচ্ছা দেখো, আর কে নারায়ণের আমরা জন্ম মৃত্যু পুরো নাম জানলাম, তার ফার্স্ট নোবেল কি জেনে নিলাম। এবার তার মা বাবার নামটা একটু জানি। তাহলে তার মা বাবার নাম কি, দেখো কৃষ্ণস্বামী আইয়ার, তার বাবার নাম কিন্তু তার মধ্যেই রয়েছে। এবং তার মায়ের নাম কি হচ্ছে, তার মায়ের নাম রয়েছে হচ্ছে গণানাম্বল। ঠিক আছে, তার মায়ের নাম কি গণানাম্বল। ঠিক আছে, এবার মা বাবার নামও জেনে নিলাম। এবার একটু কি তার বউয়ের নামটা জানি, চলো তার বউয়ের নাম কি। এই আর কে নারায়ণের বউয়ের নাম হচ্ছে রাজম। ঠিক আছে, কি নাম বললাম? রাজম। তাদের একটা মেয়ে ছিল, এই মেয়ের নাম কিন্তু হেমা। ওকে, তাহলে আমরা কিন্তু লেখকের যতটুকু জানা দরকার পরিচয় আমরা জেনে নিলাম, তাই তো। এবার আমরা কি জানবো, এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পটা কি কোথা থেকে নেওয়া হয়েছে। তো আমরা জেনে নিই যে এই গল্পটা নেওয়া হয়েছে হচ্ছে মালগুড়ি ডেস থেকে। কোথায়? মালগুড়ি ডেস থেকে এই গল্পটা কিন্তু নেওয়া হয়েছে। কবে পাবলিশ হয়? 1947 সালের কালেকশন অফ শর্ট স্টোরিজ। ঠিক আছে, যেটা পাবলিশড বাই ইন্ডিয়ান থট পাবলিকেশনস। তাহলে এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে? মালগুড়ি ডেস থেকে। কবে প্রকাশিত হয়? 1947 সালে। তারপর এটা পাবলিশ করেছে হচ্ছে ইন্ডিয়ান থট পাবলিকেশনস। ওকে, বোঝা গেল। এটা হচ্ছে একটা থ্রিলার সাসপেন্স শর্ট স্টোরি। ঠিক আছে, এখানে থ্রিলিংও আছে, সাসপেন্সও আছে, সবই আছে এই গল্পে। পড়তে কিন্তু ভীষণ মজা লাগবে। এছাড়া দেখো এই যে গল্পের স্টাইল, এই স্টাইলটা কিন্তু হচ্ছে রয়েছে থার্ড পার্সন অমনিশিয়েন্ট ন্যারেটিভ স্টাইলে কিন্তু এই গল্পটা লেখা। এবার আমরা গল্প কিন্তু অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে সেই গল্পে কিন্তু এন্টার করব। কিন্তু এই যে একটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডের যে গল্প, এই আর কে নারায়ণ তার গল্পে কি বলেছে, একটা মালগুড়ি টাউনের কথা বলে। ঠিক আছে, এই মালগুড়ি টাউনটা কিন্তু সাউথ ইন্ডিয়ার একটা ফিকশনাল টাউন। বোঝা গেল, এটা একটা কাল্পনিক শহর কিন্তু সাউথ ইন্ডিয়ার। এইটুকু আমরা কিন্তু জেনে নিলাম, এবং যা যা যাবতীয় আমাদের জানার দরকার আমরা কিন্তু এখানে জেনে নিয়েছি। এবার চলো আমরা কি মূল গল্পে প্রবেশ করি। তো চলো বই নিয়ে বসে পড়ো, এবং সাথে কি হবে, মজাদার গল্প পড়বো, এনজয় করব। এনজয় করতে করতে কিন্তু আমরা গল্পটা পড়বো। তো চলো শুরু করা যাক। দেখো কি বলেছে, পাঞ্চুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ। তো বলছে পাঞ্চুয়ালি কথার অর্থ হচ্ছে যথাসময়ে বা সময়ানুবর্তিতার সঙ্গে। তাহলে বলছে যথাসময়ে সে দুপুরবেলা তার ব্যাগটা খুলল। আচ্ছা, আমাকে এই যে লেখাটা আছে পাঞ্চুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ, এটা কোন টেন্সে রয়েছে আমাকে কে কে বলতে পারবে? একটু কমেন্টে ঝটপট জানাও তো।
দেখি কতজন পারে। তাহলে বলেছে সময়ানুবর্তিতার সঙ্গে দুপুর বেলায় কে এই অ্যাস্ট্রোলজার কি করলো, তার ব্যাগ কি খুললো। বোঝা গেল? আচ্ছা, এই গল্পে, এই অ্যাস্ট্রোলজার গল্পে আমাদের কিন্তু মেন 3টা ক্যারেক্টারের নাম আমরা কিন্তু এই গল্পে পাবো। কি কি? একটা অ্যাস্ট্রোলজার, একটা হচ্ছে তার বউ এবং গুরু নায়ক। এই 3জনকে কেন্দ্র করেই কিন্তু এই গল্পটা কিন্তু বেশ মজাদার হবে এবং পড়তে খুব দারুণ লাগবে। তো চলো তারপর দেখি কি হচ্ছে। তাহলে বলেছে যথাসময়ে রোজকার মতো দুপুরবেলায় অ্যাস্ট্রোলজার তার সরঞ্জাম কি মানে ব্যাগটা খুলল অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। প্রফেশনাল মানে হচ্ছে কাজের, ইকুইপমেন্ট মানে সরঞ্জাম, এবং কি করলো, সে তার ব্যাগটা খুলে ছড়িয়ে দিল তার কাজের সরঞ্জামগুলি। হুইচ কনসিস্টেড কথার অর্থ হচ্ছে ছিল। তাহলে বলছে যার মধ্যে ছিল অফ এ ডজন কাউরি সেলস, কি 1 ডজন কাউরি সেলস। এটা হচ্ছে কাউরি সেলস হচ্ছে কি, একে সমুদ্রে পাওয়া যায়, সামুদ্রিক কড়িগোলা বলে কাউরি সেলস। এটা তোমরা অনেক সময় দেখবে যে অনেকে বাচ্চা যারা থাকে, বাচ্চাদের কোমরে ওই কড়ি টাইপের পরানো থাকে, তা ওই ধরনের জিনিসকেই কিন্তু কাউরি সেলস বলা হয়। ঠিক আছে? তাহলে তার মধ্যে কি ছিল? 1 ডজন কাউরি সেলস, এ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট। এবার এখানে অবস্কিওর মানে হচ্ছে অস্পষ্ট, মিস্টিক মানে হচ্ছে রহস্যময়। ঠিক আছে? চার্টস মানে হচ্ছে লেখা। তো এবার বলছে এ স্কোয়ার একটা বর্গক্ষেত্রাকার কি কাপড়, যার মধ্যে কিছু অস্পষ্ট রহস্যময় লেখা ছিল। তারপর বলছে কি ছিল? এ নোটবুক একটা নোট বই, এবং এ বান্ডেল অফ পামাইরা রাইটিং। এটা উচ্চারণ কিন্তু পামাইরা হবে। তাহলে কি? এক গুচ্ছ পামাইরা মানে তাল গাছের যে পুঁথি, তার উপর লেখা কিছু ছিল। ঠিক আছে? তাহলে এ বান্ডিল অফ পামাইরা রাইটিং। তাহলে এর মধ্যে কি কি ছিল আমরা জানবো, জেনে নিলাম। এই জিনিসগুলো কিন্তু এই যে অ্যাস্ট্রোলজার তার কাজের সরঞ্জামে কিন্তু ছিল, এবং সে কিন্তু এগুলো ছড়িয়ে দিল। তারপর দেখো কি বলছে, হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। রেসপ্লেন্ডেন্ট কথার অর্থ হচ্ছে ঝলমল করা। তারপর স্যাক্রেড অ্যাশ মানে হচ্ছে পবিত্র ছাই, আর ভার্মিলিয়ন মানে হচ্ছে সিঁদুরের টিকা। তাহলে বলছে হিজ ফোরহেড মানে কি, তার কপাল ঝলমল করছিল কি স্যাক্রেড অ্যাশ পবিত্র ছাই এবং সিঁদুরের টিকা দ্বারা। কি হয়, অ্যাস্ট্রোলজারদের মাথায় কি থাকে, দেখবে ছাই মাখা থাকে, টিকা থাকে। তো তো এইরকমই কিন্তু এই যে আমাদের অ্যাস্ট্রোলজার, তারও কিন্তু কি কপালে পবিত্র ছাই রয়েছে এবং সিঁদুরের টিকা রয়েছে। তো আমাদের এই যে গল্পের যে অ্যাস্ট্রোলজার অনেক ধরনের হয় কিন্তু, ঠিক আছে, কিন্তু আমাদের এই যে গল্পের অ্যাস্ট্রোলজার, সে কিন্তু একটু ভণ্ড অ্যাস্ট্রোলজার, মানে সে কিন্তু কিছু অ্যাস্ট্রোলজি পারে না। আমরা জানবো গল্পে, সব বলে দিলে গল্পের মজাটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আমরা আস্তে আস্তে কিন্তু সব জানবো। চলো তাহলে কি বলেছে তারপরে, যে হি অ্যান্ড হিজ আই স্পার্কেল কথার অর্থ চকচক করা। তাহলে তার চোখ চকচক করছিল উইথ এ শার্প একটা তীক্ষ্ণ, অ্যাবনর্মাল মানে অসাধারণ, গ্লিম কথার অর্থ হচ্ছে জ্যোতি বা দ্যুতি। তো বলছে যে তার চোখগুলো চকচক করছিল একটা তীক্ষ্ণ অদ্ভুত কি দ্যুতি দ্বারা, বা একটা অদ্ভুত জ্যোতি, হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স। যার কি এই যে তার যে চোখটা চকচক করছিল, যে চোখে একটা দ্যুতি, এই চোখ কি করেছিল, এই চোখ খালি খুঁজে চলেছে কি কাস্টমারদের, মানে এটার ফলস্বরূপ কি হচ্ছে, যে এই চোখ কি খদ্দের খুঁজে চলেছে, এরকম করে খদ্দের খুঁজে চলেছে। বোঝা গেল? তারপর বলেছে দেখো, বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, বলছে কিন্তু তার যে সাধারণ খদ্দেররা কি টু বি এ প্রফেটিক কথার অর্থ যে ভবিষ্যতের আলো বা দ্রষ্টা, প্রফেটিক লাইট
অ্যান্ড ফেল্ট কমফোর্টেড, কমফোর্টেড মানে স্বস্তি অনুভব করে। তাহলে কি বলছে যে তার যে সাধারণ যে খদ্দেররা কি করে, তার মধ্যে কিন্তু একটা ভবিষ্যতের আলো দেখতে পাচ্ছে, মানে তার চোখে যে সে যে কাস্টমার খুঁজে চলেছে চোখ দিয়ে, আমি যদি কোনো কাস্টমার হই, আমি যদি তার চোখের দিকে দেখি, যে আমি বুঝতে পারছি যে ওর চোখ কিন্তু, ওর মধ্যে একটা কোনো জ্যোতি আছে বা দ্যুতি আছে, মানে ওর মধ্যে কিছু একটা তো ব্যাপার আছে। এবং কি হয়, মানে আমি ভাবছি যে আমি ওর মধ্যে কিন্তু আমার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি, মানে কি আমি ওর কাছে গেলে কিন্তু আমার যে কাজ বা আমার যে সমস্যা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, তাই তো। এবং তারা কি করছে, যে এটা তো দেখছেই, তার সাথে সাথে কি স্বস্তি অনুভব করছে, বলছে না এটাই সঠিক লোক। বোঝা গেল? আশা করি প্রথম প্যারাটা বুঝতে পারলে তোমরা, কোনো অসুবিধা নেই। তারপর বলেছে দেখো, the power of his eyes was considerably enhanced by their position. considerably কথার অর্থ যথেষ্ট, enhanced মানে বাড়িয়ে তুলেছিল বা বাড়িয়ে দিয়েছিল। তো বলছে যে তার চোখের ক্ষমতা কি বলছে, যথেষ্ট বাড়িয়ে দিয়েছিল তাদের অবস্থানকে। placed as they between placed as they were between the painted forehead and the dark whiskers. বলছে এটা অবস্থান ছিল কোথায়, বিটুইন মাঝে, কার মাঝে, চোখ ছিল, তার মাঝে কি ছিল, পেন্টেড ফোরহেড মানে কি অঙ্কিত কপাল, মানে ওই ছাই সিঁদুরের টিকা দেওয়া ছিল, আর কি ছিল, দ্য ডার্ক উইস্কার্স, ডার্ক উইস্কার্স মানে হচ্ছে গোফদাড়ি, কালো ঘন গোফ, ঠিক আছে। তাহলে এর মাঝে চোখটা কিন্তু তার ছিল। এবং কি হয়, আমি যদি চোখটাকে এরকম করে বড় বড় করে তাকাই, তাহলে কি হবে, দেখো চোখের যে পজিশন সেটা বেড়ে যাচ্ছে না, তাই না। তাহলে এটা কাদের মাঝে রয়েছে, বিটুইন পেইন্টেড ফোরহেড অ্যান্ড ডার্ক উইস্কার্স, হুইচ স্টিমড মানে যেটা বেয়ে নেমে গেছিল, স্টিম ডাউন হিজ চিক্স, তাহলে যেটা এই যে ঘন কালো যে গোপ সেটা তার গাল বরাবর নিচে নেমে গেছিল। ইভেন এ হাফ উইটস আইস, বলছে যে ইভেন মানে একটা বোকা মানুষের চোখও কি বলছে, উড স্পার্কেল কি জলজল করে ওঠে, ইন সাচ এ সেটিং, এই পরিবেশটা দেখে। তাহলে একটা বোকা মানুষের চোখও, ওই যে বললাম যে অ্যাস্ট্রোলজার যেরকম বসে আছে, তার কপালে পবিত্র ছাই, টিকা, চোখ বড় বড়, এবং চোখটা কি খুঁজে চাইছে, চোখের মধ্যে একটা আলাদাই দ্যুতি, একটা আলাদাই যে আলো, তাই না। এবার সেটা এই যে একটা সেটিং, মানে এই যে সেটিং কথার অর্থ পরিবেশ, এই যে একটা পরিবেশ সামনে ক্রিয়েট রয়েছে, যে যারা একটা মোটামুটি যারা একটু বোকা টাইপের, সেই সব মানুষের চোখও কিন্তু ঝলমল করে উঠে, বলে না এর কাছে গেলে কিন্তু কি হবে, প্রবলেম সলভ হবে। এবং কি হচ্ছে, এই পরিবেশ দেখে কিন্তু তারা আকৃষ্ট হয়ে যাচ্ছে। বোঝা গেল? তারপর বলছে দেখো, টু ক্রাউন দ্য এফেক্ট, মানে টু ক্রাউন বলতে যে এই আরো এই পরিবেশটাকে আরো বাড়িয়ে তুলতে কি করেছে, হি উন্ড সে পরিধান করেছিল বা পরেছিল কি, এ স্যাফরন, স্যাফরন মানে গেরুয়া, স্যাফরন কালার্ড টারবান, স্যাফরন কালার্ড টারবান বলতে, টারবান কথার অর্থ হচ্ছে পাগড়ি, সে গেরুয়া রঙের একটা পাগড়ি পরেছিল, অ্যারাউন্ড হিজ হেড মানে তার মাথার চারিপাশে। দিস কালার স্কিম নেভার ফেল, এই যে কালারের রঙের যে খেলা বা রঙের যে পরিকল্পনা, এটা কখনোই কিন্তু বিফলে যায় না, তাই না। এই দিস কালার থেকে ফেল্ড অফ দি টিএস মানে ট্রান্সফরমেশন সেন্টেন্স। আর আরেকটা বলতে ভুলে গেছি, দ্য পাওয়ার থেকে দেয়ার পজিশন অবধি ওটা ভিসি, ভয়েস চেঞ্জ, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখো, ওই অ্যাস্ট্রোলজার কিন্তু রংচঙা হয়ে কিন্তু বসে আছে, তাই না। এবং তার দিকে কিন্তু কাস্টমার কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছে। কি হয়, আজকে আমি যদি দেখো কালো জামা পরে এসেছি, তাই না, কালো জামা, এবার আমার পাশে যদি কেউ একদম ক্যাটকাটা লাল বা ক্যাটকাটা সবুজ বা ক্যাটকাটা একবারে কমলা, ঠিক আছে, জামা পরে চলে আসে, তোমার চোখটা কার দিকে যাবে, নিশ্চয়ই আগে তার দিকে চলে যাবে। তো যখন এই যে কালারের খেলাগুলো কিন্তু এই অ্যাস্ট্রোলজার ভালোই জানে, বোঝা গেল। তো লোকে কিন্তু তার দিকে কিন্তু আকৃষ্ট হয়ে যাবে, তাকেই কিন্তু দেখবে। ওকে,
এবার দেখো বলেছে পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস। এবার বলছে যে এখানে কসমস মানে হচ্ছে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড বা ব্রহ্মাণ্ড নয়, এখানে কিন্তু কসমস কথার অর্থ এটা হচ্ছে একটা সূর্যমুখী ফুলের সমগোত্রীয় ফুল, মানে এটাকে ফুলই বোঝাচ্ছে, এবং ডালিয়া স্টকস মানে হচ্ছে ডালিয়া ফুল। তাহলে বলছে মানুষজন এই অ্যাস্ট্রোলজারের কাছে কি হচ্ছে, আকর্ষিত হচ্ছে, যেমনটা মৌমাছিরা কি হয়, মৌমাছিরা ফুলের প্রতি আকর্ষিত হয়, কোন ফুল, ডালিয়া ফুল এবং কসমসের প্রতি যেমন আকর্ষিত হয়, এই লোকেরাও কিন্তু অ্যাস্ট্রোলজারের প্রতি তেমনই আকর্ষিত হচ্ছে। এবার বলছে দেখো হি স্যাট আন্ডার দ্য বোউজ অফ এ স্প্রেডিং ট্যামারাইন্ড ট্রি। বলছে সে বসেছিল কোথায়, একটা ছড়ানো ডালপালা, মানে ছড়ানো তেঁতুল গাছের যে ছড়ানো যে গাছ ডালপালা তার নিচে কিন্তু সে বসে ছিল। সেটা কি গাছ ছিল, তেঁতুল গাছ, ট্যামারাইন ট্রি মানে তেঁতুল গাছ, তাহলে তেঁতুল গাছের যে ছড়ানো ডালপালা তার নিচে কিন্তু সে বসেছিল, মানে অ্যাস্ট্রোলজার বসেছিল। তারপর বলছে হুইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। এবং এই যে অ্যাস্ট্রোলজার এই যে তেঁতুল গাছের নিচে বসে রয়েছে, ছড়ানো তেঁতুল গাছের যেটা সে তার নিচে যে বসে রয়েছে তার পাশ দিয়ে কি চলে গেছে, ফ্ল্যাঙ্ক কথার অর্থ হচ্ছে বা পাশে বা গা ঘেঁষে, তার পাশ দিয়ে একটা পথ চলে গেছে যেটা সোজা টাউন হল পার্ক পর্যন্ত চলে গেছে। তারপর কি বলছে, ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এটা হচ্ছে একটা স্মরণীয় জায়গা বিভিন্ন দিক থেকে। এ সার্জিং ক্রাউড মানে উপচে পড়া ভিড়, বলছে উপচে পড়া ভিড় ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন। এখানে উপচে পড়া ভিড় কি হয়, এই রাস্তা দিয়ে যাতায়াত করে, একবার যায় একবার আসে, ঠিক আছে। অ্যান্ড কি বলছে, ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, এই সরু রাস্তা দিয়ে কি সকাল থেকে রাত্রি অবধি যাতায়াত করে একটা ভিড়, বোঝা গেল, মানুষজনদের ভিড় সকাল থেকে রাত অবধি আসে যায় আসে যায়। তারপর দেখো এবার বলছে দেখো এ ভ্যারাইটি অফ ট্রেডার্স অ্যান্ড অকুপেশনস, ট্রেডার্স মানে যারা কারবারি করে, অ্যান্ড অকুপেশনস মানে হচ্ছে জীবিকা বা পেশা। তো বলছে এ ভ্যারাইটি অফ ট্রেডার্স মানে এখানে বিভিন্ন ধরনের ব্যবসাদাররা তাদের জীবিকা কি করেছে, রিপ্রেজেন্ট তুলে ধরেছে, অল অ্যালং ইটস ওয়ে এই পথে, ঠিক আছে। কি কি রয়েছে জানবো, বলছে যে মেডিসিন সেলার্স মানে ওষুধ বিক্রেতা রয়েছে, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, কি বলছে যে সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার মানে চুরির মালপত্র এবং যেসব জিনিস আমাদের লাগে না সেই সব জিনিস কিন্তু এইখানে বিক্রি হচ্ছে, সেই বিক্রেতাও রয়েছে। তারপর কে রয়েছে, ম্যাজিশিয়ান জাদুকর, তারপর কে রয়েছে অ্যান অ্যাবাভ অল এবং এর ওপরে অ্যান অকশনিয়ার, অকশনিয়ার কথার অর্থ নিলামকারী, তাহলে কি একটা নিলামকারী রয়েছে, অফ চিপ ক্লোথ মানে সস্তার জামা কাপড়ের নিলামকারী রয়েছে। হু ক্রিয়েটেড এনাফ ডিন, ডিন মানে হচ্ছে হট্টগোল করা বা কোলাহল করা, যে কি করে তৈরি করে যথেষ্ট হট্টগোল বা কোলাহল, অল ডেজ মানে পুরোটা দিন, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, কি করতে, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন মানে গোটা শহরের মানুষকে আকর্ষিত করতে সে কিন্তু চিৎকার করেই যায় সারাদিন, হট্টগোল করেই যায় সারাদিন, তাই না। তো কেমন যে সে এরকম বলে যে এই 10 টাকা 10 টাকা 10 টাকায় জামা 10 টাকায় জামা, এরকম কি বলতেই থাকছে অনবরত, যাতে কি লোকে তার প্রতি আকৃষ্ট হয়, লোকটা যেন মানে সবাই যেন টাউনের লোকেরা যেন আকৃষ্ট হয়ে তার কাছে আসে, বোঝা গেল। তুমি যদি চুপচাপ হাঁদার মতন বসে থাকো, তোমার জামা কাপড় যদি 2-3টে বিক্রি হয়, তুমি যদি এইরকম ভাবে চিৎকার করে করতে থাকো, সেইখানে কিন্তু তোমার জামা কাপড় 50টার বেশি বিক্রি হয়ে যাবে, তাই না। এবার দেখো কি বলেছেন, নেক্সট টু হিম ইন ভেসিফেরাসনেস,
ভেসিফেরাসনেস কথার অর্থ হচ্ছে উচ্চ কণ্ঠিতা বা জোরে জোরে আওয়াজ, চিৎকার। কেম এ ভেন্ডর মানে বিক্রেতা অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস। তাহলে বলছে এই যে অকশনিয়ার তারপরেই করে কে রয়েছে, একটা আওয়াজ, চিৎকার বা উচ্চকণ্ঠিতা ভেসে আসছে, উচ্চকণ্ঠ বা একটা জোরে আওয়াজ ভেসে আসছে কি এক বিক্রেতার কাছ থেকে। কিসের বিক্রেতা? এ ফ্রাইড গ্রাউন্ড নাট বলছে। তো ফ্রাইড গ্রাউন্ড নাটস মানে কি? কাঁচা বাদাম, দাদা কাঁচা বাদাম না, ফ্রাইড কথার অর্থ ভাজা বাদাম বা চীনা বাদাম বিক্রেতা। ঠিক আছে, তাহলে তার কাছ থেকে কি ওই ভাজা বাদাম বিক্রেতার কাছ থেকে কিন্তু সে কিন্তু চিৎকার করছে, বলছে বাদাম বাদাম বাদাম। ঠিক আছে, সবাই কিন্তু তার কাছে আকৃষ্ট হয়। কি জোরে কিছু চিৎকার করলে বা বললে লোকে একটু বেশি জড়ো হয় না? বলছে হু গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম ইচ ডে। এই যে বাদাম বিক্রেতা রয়েছে, এই বাদাম বিক্রেতা কি করে, তার যে বিক্রয় সামগ্রী মানে তার যে কার্ট, সেই কার্টের এক এক দিন নতুন নতুন নাম দেয়। ঠিক আছে, কি নাম? বলছে কলিং ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে, বলছে একদিন নাম দেয় বোম্বে আইসক্রিম, অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আমন্ড। কি বলে? এবং পরের দিন কি নাম দেয়? দিল্লি আমন্ড। এটা কিন্তু আলমন্ড না, আমন্ড উচ্চারণ হয়। ঠিক আছে, অ্যান্ড অন দ্য থার্ড এবং তৃতীয় দিন কি নাম দেয়? রাজাস ডেলিকেসি। তাহলে এই তিনটে নাম কিন্তু মনে রাখতে হবে। অ্যান্ড কি বলছে? অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এইভাবে কিন্তু সে একটা একটা করে প্রতিদিন নাম দিয়ে যায়। বলছে যে অ্যান্ড পিপল ফ্লোকড টু হিম। ফ্লোকড কথার অর্থ ভিড় করা, এবং মানুষজন কিন্তু তার কাছে কি ভিড় করতে থাকে। ঠিক আছে, দেখি সে চিৎকার করে বাদাম বিক্রি করছে, এক একদিন এক একটা নতুন নতুন নাম। আর লোকে কি হচ্ছে, ওরে বাপরে চল তো বাদাম খাই তো, কেমন বাদাম, দিল্লির বাদাম মনে হচ্ছে, চল তো খাই তো, ওরে বাপরে রাজাস ডেলিকেসি, ও মা বাদাম বিক্রি হচ্ছে, চল তো খাই তো। তো এরকম করে কিন্তু মানুষজন কিন্তু তার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে। তারপর দেখো কি বলেছে, এ কনসিডারেবল পোর্শন মানে একটা যথেষ্ট অংশ অফ দিস ক্রাউড এই ভিড়ের ড্যালিড কথার অর্থ সময় নষ্ট করা। মানে ধরো তুমি মেলায় গেছো, তুমি হয়তো কোনো জিনিস নিবে না, কিন্তু তুমি তাও এসে হ্যান্ডটাই দাঁড়িয়ে আছো, দেখছো, দাম দর জিজ্ঞেস করছো কি, কিন্তু তুমি নিবে না, মানে এমনি ঘুরে ফালতু সময় নষ্ট করছো। তো সেই রকমই এই ভিড়ের একটা বড় অংশ কি করছে, সময় নষ্ট করছে বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, অ্যাস্ট্রোলজারের সামনে গিয়ে। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড মানে লেনদেন করা, দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড হিজ বিজনেস, সে তার কি ব্যবসা বাণিজ্যের লেনদেন করছে কিসের? বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার। কিসের? যে মশালের আলো, মানে একটা আলো থেকে, হুইচ ক্র্যাকেল যেটা চরচর করা, ক্র্যাকেল কথার অর্থ চরচর শব্দ করা, অ্যান্ড স্মোক আপ অ্যাবাভ দ্য গ্রাউন্ডনাট হিপ, হিপ মানে স্তূপ। তাহলে এই অ্যাস্ট্রোলজার কি করছে, তার ব্যবসার লেনদেন করছে কি, বাদাম বিক্রেতা যে রয়েছে সে কি করে, বাদাম ভাজে, তাহলে সেখানে তো তাকে আগুন জ্বালাতে হচ্ছে, এবং ওই আগুন থেকে যেটুকু ধোঁয়া উঠছে এবং যেটুকু আলো এসে পড়ছে, সেই আলোতে কিন্তু এই অ্যাস্ট্রোলজার তার ব্যবসার লেনদেন করে নিচ্ছে। দেখো এই কত চালু, এই অ্যাস্ট্রোলজারের কাছে কিন্তু নিজের কোনো আলো ছিল না। ওকে, আশা করি এটুকু বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। তারপর থেকে দেখো বলছে হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস। এনচ্যান্টমেন্ট কথার অর্থ হচ্ছে যে আকর্ষণ, তাহলে এই জায়গার অর্ধেক আকর্ষণ ছিল ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং। মাথায় রাখবে ডিউ এর পর সবসময় কিন্তু টু প্রিপোজিশন বসে, আর অ্যাট্রাক্টের পরও কিন্তু কি বলছে, যে টু প্রিপোজিশন বসে। তো বলছে মানুষজন কি বলছে, এই জায়গার অর্ধেক আকর্ষণ কি ছিল, যে এই জায়গায় কোনো পৌরসভার আলোর ব্যবস্থা ছিল না, মানে এখানে কোনো মিউনিসিপ্যালিটি থেকে কোনো লাইটিং এর ব্যবস্থা ছিল না, নর্মাল মানে অন্ধকার। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস। এই জায়গাটা আলোকিত হয়েছে কিসের দ্বারা, দোকানের আলো দ্বারা। এইটা শপ লাইটস থেকে, প্লেস থেকে শপ লাইটস অব দি ভিসি।
বলছে 1 or 2, এক দুজন হ্যাড হিজিং গ্যাস লাইটস, এক দুজনের কাছে আছে কি হিজিং গ্যাস লাইটস। হিজিং কথার অর্থ, এই হিজিং গ্যাস লাইট হচ্ছে যে আগেকার দিনে গ্যাস লাইট পাওয়া যেত, একটা লণ্ঠনের মতন হতো, ঠিক আছে, ওই গ্যাস লাইট থেকে জ্জ করে কি আওয়াজ বেরোতো, ঠিক আছে, যার জন্য এটাকে বলছে হিজিং গ্যাস লাইট। তোমরা অনেকেই হয়তো এই গ্যাস লাইটটা দেখে থাকবে, আর যারা যারা মনে করো কেউ যদি না দেখে থাকো, গুগলে সার্চ করবে হিজিং গ্যাস লাইট, তোমরা কিন্তু ছবিটা দেখতে পেয়ে যাবে যে কেমন আছে। তারপর বলছে দেখো, সাম হ্যাড নেকেড ফ্লেয়ার স্টাক অন পোল, স্টাক কথার অর্থ আটকে থাকা। তা বলছে যে আবার মানে কিছু জনের কাছে ছিল কি ফ্লেয়ার, মানে মশাল, যেটা আটকে ছিল কোথায়, পোলে, মানে খুঁটিতে, খুঁটিতে বাঁধা ছিল। নেকেড ফ্লেয়ার কথার অর্থ কি, যে মশাল যে থাকে, মশালকে আগেকার দিনে দেখবে রাজা মহারাজাদের সে মশালটাকে তারা কিন্তু কভার করে রাখতো যাতে আলোটা এই দিক ওদিক ছড়িয়ে না পড়তো, ঠিক আছে। কিন্তু এইখানে যেই মশালগুলো রয়েছে এখানে কোনো তার চারিদিকে কোনো বাঁধন নেই, ঠিক আছে, মানে আলোটাকে ঘেরার জন্য কিছু নেই, নর্মাল একটা মশাল, মশালের লাঠি ওপরে সুতা মানে ওই পোলতে বেঁধে আগুন জ্বালিয়ে দিলাম, ব্যাস, ওইটাকেই বলছে নেকেড ফ্লেয়ার। চারিদিকে গার্ড করার জন্য কোনো কিছু নেই। তারপর বলছে সামওয়্যার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, এবং কিছু কিছু জন কি করেছে, জ্বালিয়েছে ওল্ড সাইকেল ল্যাম্প। আগেকার দিনে এক সাইকেল পাওয়া যেত, মানে ওই বড় বড় যেগুলা সাইকেলগুলো রয়েছে ওইগুলোর তার সামনে কি করতো, লাইট লাগানো থাকতো। কেন থাকতো, কারণ আগেকার দিনে লোকেরা দূরে দূরে ব্যবসা বাণিজ্য করতে যেত, মানে ব্যবসা করতে যেত, ঠিক আছে, অন্য গ্রামে ব্যবসা করতে যেত, যার ফলে কি তারা সকালে যেত এবং আস্তে আস্তে তাদের যখন সন্ধে হয়ে যেত তারা কিন্তু ওই আলোটা জ্বালিয়ে নিত। তো এটা তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে, ওল্ড সাইকেল ল্যাম্পস, কিছুই না, সামনে একটা বাতি থাকে, বোঝা গেল। অ্যান্ড 1 or 2, এবং এক দুজন লাইক দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের মতো ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন, তারা কি নিজেদের কোনো আলো ছিল না, এক দুজন অ্যাস্ট্রোলজারের মতো তারাও কিন্তু এদিক ওদিক থেকে আলো কি ম্যানেজ করে নিত। কি বলছে, ইট ওয়াজ এ বিওয়াইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেস অ্যান্ড মুভিং শ্যাডোস। বিওয়াইল্ডারিং কথার অর্থ কি, বিভ্রান্তিকর। ক্রিস ক্রস মানে হচ্ছে আঁকা বাঁকা, ঠিক আছে। তোমরা দেখবে যে এই আঁকা বাঁকা আলো, তোমরা যদি কখনো স্টেজে উঠো বা ফাংশন দেখেছো প্রত্যেকেই, দেখবে ফাংশনে কি হয় যে এদিক থেকে আলো পড়ছে, ওই দিক থেকে আলো পড়ছে, এদিক থেকে আলো পড়ছে, ঠিক আছে, এবং সেখান দিয়ে যদি কেউ যায়, মানে কারো কেউ যদি হেঁটে যায়, তার ছায়াটা কিন্তু এদিক ওদিক একটা বিভ্রান্তিকর পরিবেশের সৃষ্টি করে। তো বলছে যে এই জায়গাটা কি ছিল, কি ইট ওয়াজ এ বিওয়াইল্ডারিং, মানে বিভ্রান্তিকর আঁকা বাঁকা আলোর খেলা এবং ছায়া, মুভিং শ্যাডো, ছায়া নড়াচড়া করছে, মানে একটা আলো আধারির একটা খেলা, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, আলো আধারির পরিবেশ। এবার বলছে কি দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এটা কিন্তু সুইটেড না, সুটেড উচ্চারণ, বলছে এটা কিন্তু এই পরিবেশটা কিন্তু অ্যাস্ট্রোলজারকে ভালো মানিয়েছে। ফর দ্য সিম্পল রিজন দ্যাট, বলছে কিছু সাধারণ কারণ, যে হি হ্যাড নট ইন দ্য লিয়েস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগ্যান লাইফ। তো বলছে যে লিয়েস্ট কথার অর্থ ন্যূনতম, এবং ইন্টেন্ডেড কথার অর্থ হচ্ছে ইচ্ছা বা চাওয়া। তাহলে কি বলছে, হি হ্যাড নট ইন দ্য লিয়েস্ট, তার ন্যূনতম ইচ্ছে ছিল না কি অ্যাস্ট্রোলজার হওয়ার, হোয়েন হি বিগ্যান লাইফ, তার জীবনের শুরুতে, মানে সে তার জীবনে সে কখনোই আশা করেনি যে পরবর্তীকালে সে অ্যাস্ট্রোলজার হবে। ওকে, এই হি হ্যাড থেকে বিগ্যান লাইফ অফ দি টিএস, সিম্পলে মানে ট্রান্সফরমেশন। ওকে, অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স, এবং সে কিন্তু কিছুই জানতো না যে পর মুহূর্তে কি অন্যদের সাথে কি ঘটবে। দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন হিমসেলফ নেক্সট মিনিট, এবং সে যেমন জানতো না পরবর্তীতে অন্যদের সাথে কি হবে, সে কিন্তু তেমনি নিজেরটাও জানো না, নিজের পর মুহূর্তে পরের মিনিটেই কি হয়ে যাবে নিজের সাথে সেটাও কিন্তু জানতো না। মানে
ও নিজেরই ভবিষ্যৎ জানে না যে ওর সাথে কি হয়ে যাবে পরের মিনিটে, সে কি করে, ও আবার অ্যাস্ট্রোলজি করে, ঠিক আছে? তাহলে ও নিজেরটাও জানে না, আর লোকে যারা আসে তার কাছে তাদেরটাও জানে না। আমি আগেই বললাম এ বেটা হচ্ছে কি, এ বেটা হচ্ছে কি ভণ্ড অ্যাস্ট্রোলজার। এখান থেকে কিন্তু গল্পের মূল যে অংশ সেখান থেকে কিন্তু আমরা প্রবেশ করছি, ঠিক আছে? মানে অলরেডি কিন্তু প্রবেশ করে গেছি। দেখো তারপর বলছে হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। সে কিন্তু এই যে এই গ্রহ নক্ষত্রের ফের যেমন সে বোঝে না, তেমন কিন্তু তার যে নিষ্পাপ যে কাস্টমার খদ্দের তারা কিন্তু বোঝে না। মানে এই যে অ্যাস্ট্রোলজারের কাছে যারা খদ্দের আছে, এই খদ্দের নিষ্পাপ খদ্দের তারা তো কিছু জানে না। আমি যদি কাউকে বলি যে তোমার মাথায় শনি নাচছে, মঙ্গল ঘুরপাক করছে, ঠিক আছে, তুমি বুঝবে? তুমি বলো শনি তো বাইরে থাকে, তো আমার মাথায় কি করে নাচবে, মঙ্গল কি করে ঘুরপাক করছে, তাই না? এগুলা কি তোমার কাছে নতুন? তেমনই অ্যাস্ট্রোলজারের যে ইনোসেন্ট নিষ্পাপ কাস্টমাররা খদ্দেররা এইসব বিষয়ে জানে না, তেমনই কিন্তু এই গ্রহ নক্ষত্রের ফের এই অ্যাস্ট্রোলজারও কিন্তু জানে না, বলতে হয় বলে দিল। বলছে yet he said things which pleased and astonished everyone। কিন্তু কি বলেছে দেখো, কিন্তু সে এমন ভাবে বলতো যেটা কি করতো, মানুষজনকে মানে সবাইকে সন্তুষ্ট করত এবং অবাক করত। আরে এই ব্যাপার, ও আচ্ছা এরকম, ঠিক আছে, সন্তুষ্টও হতো অবাকও হতো। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি। এটা ছিল কি মেন যে এটার বিষয়, কিভাবে করতে পারতো, কারণ সে এটার জন্য স্টাডি পড়াশোনা করতো, প্র্যাকটিস প্রশিক্ষণ নিত, অ্যান্ড শ্রুড গেস ওয়ার্ক, এবং তার কিন্তু কি ছিল, তীক্ষ্ণ অনুমান করার ক্ষমতা। শ্রুড কথার অর্থ হচ্ছে সে তীক্ষ্ণ বা বিচক্ষণ ছিল, তার বিচক্ষণ ক্ষমতা একদম মানে অনুমান একদম বিচক্ষণ ছিল, এবারে তীক্ষ্ণভাবে সে গেস করতে পারতো। অল দ্য সেম বলছে একই রকম ভাবে ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। ডিজার্ভ মানে যোগ্য, তোমরা ভালোই জানো এই কথাটা, অ্যান্ড ওয়েজেস মানে টাকা পয়সা। তাহলে কি বলছে যে একই রকম ভাবে যে একটা সৎ মানুষ যে সারাদিন পরিশ্রম করার পর তার যে পারিশ্রমিকটা বাড়িতে নিয়ে যাওয়ার যোগ্যতা রাখে, তেমন কিন্তু অ্যাস্ট্রোলজারও কিন্তু সারাদিন পরিশ্রম করার পর তার দিন শেষে যে টাকাটা উপার্জন হয় সেটা কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার যোগ্যতা রাখে। ওকে, আচ্ছা তারপর দেখো হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। সে তার গ্রাম ছেড়ে কি করেছে, বেরিয়ে এসছে বা চলে এসেছে কোনো রকম কোনো কি চিন্তা বা কোনো রকম কোনো পরিকল্পনা ছাড়া। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সে সেখানে থাকতো, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স, তাহলে তাকে তার পূর্বপুরুষদের যে কাজ সেই কাজ কিন্তু করতে হতো। নেমলি বলতে গেলে কি কি, টিলিং দ্য ল্যান্ড, চাষাবাদ করা, টিলিং কথার অর্থ চাষাবাদ করা, টিলিং দ্য ল্যান্ড, লিভিং বসবাস করা, ম্যারিং বিবাহ করা, অ্যান্ড রাইটনিং ইজ ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হাউস, মানে পৈতৃক অ্যানসেস্ট্রাল কথার অর্থ। তাহলে বলছে যে সে তার কি কর্নফিল্ডে তার জমিতে যেমন পরিপক্কতা লাভ করত, তেমনই কিন্তু তার বাড়িতেও কিন্তু পরিপক্কতা লাভ করত। কি হয় যে আস্তে আস্তে থাকতে 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 কি সে সব আটঘাট সব জেনে যায় না, একটা সেখানে জমে যায় না, তো সেই রকমই কিন্তু সে তার জমিতেও পরিপক্কতা লাভ করত এবং সে কিন্তু তার পৈতৃক ভিটেতেও পরিপক্কতা লাভ করত। বোঝা গেল? মানে এক্সপার্ট যাকে বলে, যে আমি সে এক্সপার্ট হয়ে যেত আস্তে আস্তে। বলছে বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু তা হয়নি। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান, সে তার বাড়িঘর ছেড়েছে কি উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে না বলেই। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, এবং সে ততক্ষণ পর্যন্ত বিশ্রাম নেয়নি যতক্ষণ না সে 200 মাইল পথ অতিক্রম করে ফেলে। টু এ ভিলেজার
ইট ইজ এ গ্রেট ডিল। বলছে একজন গ্রামবাসীর কাছে এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, তাই না? কেউ গ্রাম ছেড়ে শহরে চলে যাবে বা অন্যত্র চলে যাবে, এটা কিন্তু একটা গ্রামবাসীর ক্ষেত্রে বিশাল বড় ব্যাপার। আর কাপল অফ 100 মাইল মানে হচ্ছে কি, কাপাল মানে কি জোড়া, তাহলে জোড়া কততে হয় 2, তাহলে 200 মাইল। বলছে অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোড বিটুইন, যেন মনে হয় তার মাঝে সমুদ্র বয়ে গেছে। তার মাঝে কি বলতে, তার মাঝখান দিয়ে সমুদ্র চলে গেছে না, কি তার যে এই যে বাড়ি ঘর ছেড়ে এসে কাউকে না ভুলে যেন যে চলে এসেছে, কোথায় যাচ্ছে, শহরে যাচ্ছে বা যেখানেই যাচ্ছে, মানে গ্রাম ছেড়ে যাচ্ছে, এই যে তার চিন্তা ভাবনা এইসবের যে মাঝখানে যে মনে হচ্ছে যে একটা সমুদ্র বয়ে গেছে। যে অনেকে বলে না যে আমার মধ্যে দিয়ে ঝড় চলে গেছে, তুই কি বুঝবি, তাহলে কি ঝড় চলে গেছে মানে কি ওর ভেতর দিয়ে ঝড় হচ্ছে না, তাহলে কি হচ্ছে যে তার যে চিন্তা ভাবনা ওর মধ্যে থেকে একটা কি সে ঝড় বয়ে যাচ্ছে। ওই জন্য সেটা অ্যাস্ট্রোলজারও কি ভাবছে যে তার মধ্যে দিয়ে একটা যেন সমুদ্র বয়ে গেছে। আচ্ছা, এইটুকু আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। দেখো কি বলেছে তারপর, হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবল। সে আবার কি করে, এই অ্যাস্ট্রোলজার কি কাজ করে, মানুষের যাবতীয় সমস্যা সেগুলার আবার বিশ্লেষণ করে। কি কি, ম্যারেজ বিবাহ, মানি টাকা পয়সা, অ্যান্ড কি দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস। তাহলে কি বলছে, ট্যাঙ্গেলস কথার অর্থ হচ্ছে জটিলতা বা জট, আর টাইস কথার অর্থ সম্পর্ক। তাহলে কি করে যে মানুষের যে এই যে সম্পর্কের যে জট এই সব সে কিন্তু সমস্যার সমাধান করে। বলছে লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। পারসেপশন কথার অর্থ হচ্ছে ধারণা বা অনুভূতি। তাহলে কি বলছে, তার দীর্ঘ প্রশিক্ষণ তার এই যে ধারণা সেটাকে কি করেছে, তীক্ষ্ণ করেছে। বোঝা গেল? এটা কিন্তু ভয়েস চেঞ্জ। বলছে উইদিন 5 মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। বলছে সে 5 মিনিটের মধ্যে বুঝে যেত যে কি সমস্যা বা কি অসুবিধা রয়েছে। হি চার্জ 3 পাইস পার কোয়েশ্চেন। বলছে সে কি প্রতিটা কোয়েশ্চেনের জন্য 3 পাইস কি চার্জ করতো, 3 পাইস কিন্তু সে নিত। এই পাইস হচ্ছে কিন্তু পয়সারও কম, আনারও কম। বোঝা গেল? এই পাইস কিন্তু আগেকার দিনে এটা ব্যবহার করা হতো। তাহলে এই অ্যাস্ট্রোলজার কত পাইস চার্জ করত, 3 পাইস চার্জ করত একটা কোয়েশ্চেনের জন্য। এবং বলছে অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 মিনিটস। এবং সে তার মুখ খুলতো না যতক্ষণ না তার সামনের জন 10 মিনিট কথা বলতো। হুইচ প্রোভাইড হিম এনাফ স্টাফ ফর এ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইজেস। যার ফলে কি হতো, বকবক করতো যে, তার ফলে কি হচ্ছে সেটা প্রদান করে দিত যথেষ্ট, কি প্রদান করতো, যথেষ্ট তথ্য, কি মানে যথেষ্ট তথ্য আর উপদেশ এই অ্যাস্ট্রোলজারকে প্রদান করে দিত। ঠিক আছে, ও যে 10 মিনিট বকবক করতো সেই বকবক থেকে কিন্তু অ্যাস্ট্রোলজার বুঝে যেত যে আচ্ছা এবারের সমস্যাটা কি, আমি কি ওকে বলবো এবং কি বলছে ওকে কি উত্তর দিব, কি উপদেশ দিব এবং কি উত্তর দিব, সেখান থেকেই এই অ্যাস্ট্রোলজার কিন্তু বুঝে যেত। বোঝা গেল? স্টাফ মানে হচ্ছে তথ্য, ওকে, বা উপাদান। এবার বলছো হোয়েন হি টোল্ড দ্য পারসন বিফোর হিম গেজিং অ্যাট হিজ প্লাম। তো বলছে যখন সে তার সামনের ব্যক্তিকে বলতো সে কিন্তু তার হাতের যে তালু সেই তালুর দিকে কিন্তু তাকিয়ে থাকতো। ঠিক আছে, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট ফর ইয়োর এফর্টস। বলছে যে ইন মেনি ওয়েজ বলছে বিভিন্ন দিক থেকে তুমি যে পরিশ্রমটা করছো সেটার কিন্তু 100% রেজাল্ট তুমি পাচ্ছ না। মানে কি বলছে এখানে, যে তুমি যে কাজে এফর্ট দিচ্ছ সেই কাজের কিন্তু
100% এফোর্টে তুমি কিন্তু পাচ্ছ না। বোঝা গেল? এবার বলছে দেখো 9 out of 10 were disposed to agree with him। disposed কথার অর্থ হচ্ছে সহমত বা আগ্রহী হতো। তাহলে 10 জনের মধ্যে 9 জন কিন্তু এই অ্যাস্ট্রোলজারের সাথে সহমত প্রকাশ বলতে বলতে হ্যাঁ আমি তোমাকে যদি বলি যে তুমি চেষ্টা করছো, ঠিক আছে, পড়াশোনার পুরো চেষ্টা করছো, মানে যেই এফর্টটা তুমি দিচ্ছ সেই রকম কিন্তু রেজাল্ট পাচ্ছ না, তাহলে কি হবে? তুমিও বলবে হ্যাঁ স্যার ঠিকই বলেছেন। তো এইরকম কিন্তু 10 জনের মধ্যে 9 জনও কিন্তু অ্যাস্ট্রোলজারের সাথে সহমত প্রকাশ করে। এবার দেখো ইজ দেয়ার অর হি কোয়েশ্চেন্ড, বলছে সে এইরকম ভাবে তাকে প্রশ্ন করতো, মানে তাদেরকে বলতো তার খদ্দেরকে, আবার সে প্রশ্ন করতো কি ইজ দেয়ার এনি ওম্যান ইন ইয়োর ফ্যামিলি, বলছে হ্যাঁ তোমার পরিবারে কি এমন কোনো মহিলা রয়েছে, হ্যাঁ এমন কোনো মহিলা রয়েছে, মেবি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ, যে তোমার বা তোমার দুঃসম্পর্কের কোনো আত্মীয়, হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ, যে তোমার সাথে সহমত প্রকাশ করে না বা তোমার জীবনটাকে অতিষ্ঠ করে রেখে দিয়েছে, ঠিক আছে, এরকম কোনো আছে কোনো মহিলা? তারপর দেখো কি বলছে, অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, আবার সে অ্যাস্ট্রোলজার কি করতো এইসব তো বলতোই, আবার সে যে কাস্টমার আসে তার কাছে সেই খদ্দেরের আবার চরিত্র বিশ্লেষণ করত। হি গেভ থেকে ক্যারেক্টার অবধি ভিসি, ওকে। বলছে মোস্ট অফ ইয়োর ট্রাবলস আর ডিউ টু ইয়োর নেচার। এবার চরিত্র বিশ্লেষণ করে কি বলতো, বলছে অর্ধেক সমস্যার কারণ তুই কিন্তু নিজেই রে বেটা, ঠিক আছে। তাহলে কি বলে না অনেক সময় যে আজ মা বাড়িতে কি বলে যে তোর এই পরিস্থিতির জন্য কিন্তু তুই দায়ী, তাই না, মানে কি তোর সমস্যার জন্য অর্ধেক যে সমস্যা এই সমস্যার জন্য তুই নিজেই দায়ী। অ্যাস্ট্রোলজারও কিন্তু এইরকম বলে, ঠিক আছে। তাহলে তোমার অর্ধেক সমস্যা তোমার প্রকৃতির জন্য। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন ওয়ার হি ইজ। এবার বলছে যে আমি তোমাকে বললাম ধরো যে তোমার অর্ধেক সমস্যা এই তোমার যে স্বভাব, তোমার জন্য কিন্তু তোমার অর্ধেক সমস্যা হচ্ছে। এবার তুমি বললে না স্যার আমার এটা তো আমার সমস্যা না, আমি করিনি। তাহলে এবার অ্যাস্ট্রোলজার তখন কি উত্তর দিতে বলছে, যদি তা না হয় তাহলে এইখানে আমি তোমার উপর শনির কেন গ্রহের ফেট দেখতে পাচ্ছি, শনির অস্তিত্ব কেন দেখা যাচ্ছে। তখন বলছে ও মা শনি, তাহলে তো ঠিকই বলেছে হয়তো, ঠিক আছে, তাহলে আমার জন্যই হয়তো প্রবলেম হচ্ছে, আমি মনে হয় এই প্রবলেমের জন্য কি দায়ী, তাই না। দেখো কতটা চালাক হলে মানুষ এই রকম কথা বলে। তাহলে এইভাবে বললে কি হলো, তার যে ক্লায়েন্ট তারা ভয় পেয়ে যাবে, দিয়ে বলবে এ নাও তাবিজ নাও, এ নাও টিকা নাও, তাই না, দিয়ে অ্যাস্ট্রোলজার কি তার কিন্তু ব্যবসা বিন্দাস চালিয়ে যাবে। তাহলে বোঝা গেল। এবার বলছে ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার। ইম্পেচুয়াস কথার অর্থ হচ্ছে কি তোমার মধ্যে তুমি একটু কেমন আকস্মিক আবেগ রয়েছে তোমার, মানে একটু ক্ষিপ্র টাইপের, কেমন, অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র, বলছে এবং তোমার বাইরেটা কি কঠোর। রাফ এক্সটেরিয়র মানে হচ্ছে কঠোর প্রকৃতির। বলছে যে তুমি একটু আবেগপূর্ণ, মানে তোমার বাইরেটা হচ্ছে একটু ক্ষিপ্র প্রকৃতির, মানে তুমি লোকের মুখে উত্তর দিয়ে দাও, লোককে একবারে কথায় কথায় কথা শুনিয়ে দাও, কিন্তু আবার তোমার মনটা হচ্ছে একবারে নরম টুনটুনি পাখির মতন, মানে একদম কোমল মনটা। কি তো কি তোমার বাইরেটা তুমি একবারে ভালো না, ক্ষিপ্র টাইপের তুমি, কিন্তু তোমার মনটা হচ্ছে একবারে ফুলের মতো কোমল, টুনটুনি পাখির মতো কোমল, তাই না। এবার বলছে দিস এন্ডেয়ার্ড, মানে এটা এন্ডেয়ার্ড কথার অর্থ প্রিয় করে তুলতো, হিম তাকে, টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, সেই সব খদ্দেরের হৃদয়ে
এই অ্যাস্ট্রোলজারকে টুক করে প্রিয় করে তুলতো। আমি যদি তোমাকে বলি তুই খুব মানে লোককে যা তা বলে দিস, মানে মুখের সামনে একবারে ডাইরেক্ট সোজা কথা বলে দিস, ঠিক আছে, কিন্তু তোর আবার মনটা কিন্তু খুবই ভালো, তুমিও কি করবে, তুমিও এগ্রি করবে, বলে হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, আমার মনটা কিন্তু খুবই ভালো, কিন্তু আমি বাইরে থেকে খুবই রাগী, ক্ষিপ্র, খ্যাচ খ্যাচ করি, তাই না? এটা কিন্তু সবাই এগ্রি করবে। তো বলছে ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়ার। ফরবিডিং মানে ভয়ঙ্কর, মাইল্ডেস্ট মানে হচ্ছে মৃদুতম। বলছে তাহলে কি আমাদের মধ্যে সবচেয়ে কি বলছে নরম প্রকৃতির মানুষ যারা রয়েছে, বা আমাদের মধ্যে সবচেয়ে কোমল প্রকৃতির যারা মানুষ তারা রয়েছে, তারাও কিন্তু এটা ভাবতে ভালোবাসে যে তাদের বাইরেটা কঠোর এবং ভেতরটা কিন্তু নরম। বোঝা গেল? তাহলে কি দারুণ গেম খেলে এই অ্যাস্ট্রোলজার, তাই না? তারপর দেখো কি বলেছে, দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। এখান থেকে নাটস ভেন্ডার থেকে হোম পর্যন্ত টিএস, ট্রান্সফরমেশন সেন্টেন্স। বলছে দ্য নাটস ভেন্ডার মানে ওই যে বাদাম বিক্রেতা, ভাজা বাদাম বিক্রেতা কি করছে, ব্লিউ আউট মানে হচ্ছে এখানে নিভিয়ে দেওয়া, হিজ ফ্লেয়ার তার ওই যে মশাল মানে কি বাদাম ভাজছিল সেটা নিভিয়ে দিল, এবং রোজ টু গো হোম এবং উঠে বাড়ির দিকে গেল, মানে বাড়ি যাবে সে, এবার বন্ধ করে তার দোকানপাট বন্ধ করে বাড়ির দিকে রওনা দিল। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডিল আপ টু। তো বলছে বান্ডিল আপ কথার অর্থ হচ্ছে গুটিয়ে ফেলা, তাহলে এটা হচ্ছে একটা সংকেত অ্যাস্ট্রোলজারও যে তারও এবার গুটিয়ে ফেলার টাইম বা সময় চলে এসেছে, মানে তাকে এবার তার লোটাপোটা নিয়ে বাড়ি যেতে হবে, কারণ ওর কাছে তো নিজের আলো নেই, তাই না? সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর এ লিটিল শার্প অফ গ্রিন লাইট। বলছে এবার ওই বাদাম বিক্রেতা কি করলো, সে তো নিভিয়ে টিভিয়ে চলে গেল, ঠিক আছে, এবং সেই জায়গাটা কি যেহেতু ওর কাছে আলো নেই, জায়গাটা কি অন্ধকার হয়ে গেল, ঠিক আছে, শুধু মাত্র কি রয়েছে একটা ছোট্ট শার্প কথার অর্থ হচ্ছে আলোক রশ্মি বা ফলার মতো কি রশ্মি, গ্রিন লাইট ওই তোমরা লেজার লাইট গুলো দেখেছো, লেজার লাইট এই যে মারলে একবারে ফলার মতন একবারে তীরের ফলার মতন গিয়ে যায়, ওই ধরনের, ঠিক আছে, ওই ধরনের আলো গ্রিন লাইট হুইচ কি বলছে স্ট্রেড ইন ফ্রম সামওয়্যার, বলছে কোথা থেকে যেন একটা ওই সবুজ আলো তীরের ফলার মতো এসে পড়েছে, অ্যান্ড টাচড দ্য গ্রাউন্ড বিফোর হিম এবং কি মাটি স্পর্শ করেছে অ্যাস্ট্রোলজারের কি বিফোর আগে, তাহলে কি অ্যাস্ট্রোলজার এখানে বসে আছে এবং তার সামনে এসে ওই আলোক রশ্মিটা এসে পড়েছে। বলছে হি পিকড আপ হিজ কাউরি সেলস অ্যান্ড প্যারাফার্নেলিয়া। প্যারাফার্নেলিয়ার কথার অর্থ হচ্ছে যে নানা রকমের যে সামগ্রী সেই সবকে বলছে প্যারাফার্নেলিয়া বা সরঞ্জাম যেটা বলে, এই হি পিকড আপ থেকে প্যারাফার্নেলিয়া পর্যন্ত ভিসি, ওকে। সে তার কি করলো গুটিয়ে নিল কাউরি সেলস এবং যে তার নানা রকমের সামগ্রী সেই সব সে কিন্তু গুটিয়ে নিল, অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ এবং সেইগুলোকে ব্যাগে ভরতে শুরু করলো। হোয়েন দ্য গ্রিন শার্প অফ লাইট ওয়াজ বটলড আউট, এবার কি হলো ওই যে সবুজ আলোটা এসে পড়ছিল সেই আলোটা কি হলো বটলড আউট কথার অর্থ মিলিয়ে গেল বা মুছে গেল, তাহলে সেই আলোটা কি হলো মিলিয়ে গেল। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, এই অ্যাস্ট্রোলজার এবার কি সে তো গুটাচ্ছে তার জিনিসপত্র ব্যাগে ভরছে, এবার আলোটা যখন মিলিয়ে গেল যে একটু আলোতে দেখা যাচ্ছিল, এবার আলোটা মিলিয়ে গেলে কি হবে অন্ধকার হয়ে যাবে, এবার অ্যাস্ট্রোলজার কি করছে মাথাটা তুলে সে দেখলো যে একজন তার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। হি সেন্সড সে বুঝতে পারলো কি এ পসিবল ক্লায়েন্ট, এটা সম্ভবত একটা খদ্দের, অ্যান্ড সেইড এবং বলল ইউ লুক সো কেয়ার ওন কথার অর্থ হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত বা সমস্যা পীড়িত, তো বলছে তোমাকে দেখে খুবই দুশ্চিন্তাগ্রস্ত লাগছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ ওয়াইল, বলছে তোমার জন্য এটা ভালো হবে যে তুমি এখানে বসো অ্যান্ড চ্যাট উইথ মি এবং আমার সাথে কথা বলো,
অ্যাস্ট্রোলজার কি কথাতেই মানুষকে পটিয়ে তার কাজ আদায় করে দেয়। এবারটা ওটারই আবারই করছে যে যাওয়ার টাইমেও কি হলো, তাহলে খদ্দের পেয়ে গেছি, চল আজকে তাহলে ব্যবসা ভালোই হলো, যাওয়ার টাইমেও আবার খদ্দের পেয়ে গেলাম, একে মুরগি বানাবো এবার চ। তো বলছে দ্য আদার গ্রাম্বল সাম ভেগ্রিপ্লে। তো বলছে কিন্তু ওই যে অন্য যে ব্যক্তিটা যেটা ছিল, গ্রাম্বেল কথার অর্থ হচ্ছে কি গজগজ করে উঠলো, ঠিক আছে, বা এরকম ক্ষিপ্র মানে গজগজ করে কিছু একটা বিড়বিড় করে উঠলো, ঠিক আছে। সাম ভেগ রিপ্লে, কিছু অস্পষ্ট সুরে কিছু বিড়বিড় করে উত্তর দিল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেজড হিজ ইনভিটেশনস। তারপর কি বলছে, দ্য অ্যাস্ট্রোলজার কি বলছে, ওই যে অ্যাস্ট্রোলজার প্রেজড মানে হচ্ছে তাড়িত করা, হিজ ইনভিটেশন, ওয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ প্লাম আন্ডার হিজ নোজ। এবার কি করলো, ও যে ওকে ডাকছে, এবার ওই লোকটা সামনে, অ্যাস্ট্রোলজার তো বলছে বসো বসো, আসো আমার সাথে দুটো কথা বলো, তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত লাগছে। এবার ওই লোকটা কি করলো, তার ইনভিটেশনটাকে কি করলো, এলো তো নাই, সে কি করলো, হুট করে তার হাতটা তার নাকের ডগার দিকে এগিয়ে দিল, মানে এরকম করে আগিয়ে দিল, ঠিক আছে, হাতের তালুটা, এবং বলল অ্যান্ড সেইং ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি তোমাকে অ্যাস্ট্রোলজার বলো তাই না। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জ, অ্যাস্ট্রোলজার কি চ্যালেঞ্জ অনুভব করলো, বুঝলেন না, এবার আমাকে চ্যালেঞ্জ করছে মনে হচ্ছে। অ্যান্ড সেইড টিল্টিং দ্য আদার্স প্লাম টুয়ার্ডস দ্য গ্রিন শার্প অফ লাইট, বলছে, এবং টিল্টিং কথার অর্থ কাত হওয়া বা হেলিয়ে মানে হেলানো। তো কি বলছে, এবং সে বলছে যে টিল্টিং দ্য আদার প্লাম, তাহলে তার হাতটা এরকম করে, ওই যে লোকটা হাতটাকে এরকম করে কাত করে ওই যে গ্রিন আলোটা, সবুজ আলোটা আসছিল, সেই আলোতে মানে যতটুকু দেখা যায় দেখার চেষ্টা করছে, ঠিক আছে। বলছে ইয়োর্স ইজ আ নেচার, বলছে যেই বলতে যাচ্ছে যে তোমার স্বভাব, তোমার প্রকৃতি, তোমার সমস্যার কারণ বলতে যেই যাবে, বলছে ও স্টপ দ্যাট, বলছে চুপ কর। দ্য আদার সেইড, অন্যজন বললো, ওই লোকটা বললো, টেল মি সামথিং ওর্থ ওয়াইল, আমাকে কিছু মূল্যবান কথা বল, কে মূল্যবান আমাকে কথা বল, ওকে। তো চলো, আশা করি এইটুকু বুঝতে পারলাম। আজকের ক্লাস কিন্তু এইটুকুই থাকবে, পরের দিন কিন্তু আমরা আবার পরের পার্টটুকু পড়ব। আজকে যেই অংশটুকু আমরা পড়লাম, আশা করি তোমরা প্রত্যেকে ভালো করে বুঝতে পেরেছো, কোথা থেকে কি রয়েছে, কি কি এমসিকিউ, সব কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো, এবার আমরা কি বলেছিলাম যে আমাদের ক্লাসের একটা বিশেষতা থাকবে, যতটুকু পড়াবো সেই অংশ থেকে কি আমি তোমাদের কিছু এমসিকিউ দেবো, দেখি তোমরা কে কে মন দিয়ে ক্লাসটা করেছো এবং কে কে সঠিক উত্তর দিতে পারছো। চলো এমসিকিউ প্রশ্নগুলো দেখে নিই, প্রশ্নগুলি আমরা দেখে নিই। তো চলো কি কি রয়েছে। প্রথমে 1 নম্বর প্রশ্ন কি রয়েছে, অ্যাস্ট্রোলজার্স ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ অপশন এ অ্যাশ, অপশন বি ভার্মিলিয়ন, অপশন সি স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, অপশন ডি স্যাক্রেড অ্যাশ। ঝটপট সঠিক উত্তরটা কমেন্ট বক্সে লেখো। 2 নম্বর প্রশ্ন কি রয়েছে, হোয়াট ওয়াজ দ্য কালার অফ হিজ টার্বান, অপশন এ ইয়েলো, বি গ্রিন, সি রেড, ডি স্যাফরন। প্রশ্ন নম্বর 3 কি রয়েছে, হু ক্রিয়েটেড এনাফ ডিন, এ মেডিসিন সেলার্স, বি ম্যাজিশিয়ানস, সি টি ভেন্ডার, ডি অ্যান অকশনিয়ার অফ চিপ ক্লথ। 4 কি রয়েছে, ড্যাশ হ্যাড হিজিং গ্যাস লাইট, ড্যাশ হ্যাড হিজিং গ্যাস লাইট। আচ্ছা এখানে একটা জি হবে, ঠিক আছে, 1 মিনিট। হিজিং গ্যাস লাইট, তাহলে কি ড্যাশ হ্যাড হিজিং গ্যাস লাইট, অপশন এ 2 or 3, অপশন বি 1 or 2, অপশন সি 1, অপশন ডি 2 or 1। 5 নম্বর কোশ্চেন কি রয়েছে, অ্যাস্ট্রোলজার কুড নট রেস্ট till he left it, option A couple of 50 miles,
ऑप्शन बी ए कपल ऑफ 100 माइल्स, ऑप्शन सी 200 কিমি, অপশন ডি 2000 মাইলস। তো এই সঠিক উত্তরগুলো কারা কারা পারছো এবং কারা কারা মন দিয়ে কতটা ক্লাসটা করেছো আমিও কিন্তু দেখবো তোমাদের কি এই উত্তরগুলা। তো ঝটপট দেরি না করে কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরগুলো জানাও এবং আমাদের ক্লাস কিন্তু আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে কিন্তু পরবর্তী পার্টে। তবে যাওয়ার আগে তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 7063619127 এই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করো এবং আমাদের সাথে তোমরা যুক্ত হয়ে যাও। ক্লাস কিন্তু 11-12 অফলাইন অনলাইন দুই মোডের কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আর কিন্তু তোমরা দেরি করো না। তো চলো আজকের মতো ক্লাসটা এখানেই থাক, দেখা হবে আবারও নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।